আমার মা দেখতে কালো, শুধুমাত্র এই কারণে তার বিয়ে হচ্ছিল না। একের পর এক পাত্রপক্ষ না করার পর আমার নানা শেষে ঘটককে বললেন, আমার মেয়েকে বিয়ে করলে ছেলেকে সরকারি চাকরি দেব। নানার এই কথার পর ছেলে পেতে সমস্যা হলো না। মায়ের বিয়ে হয়ে গেল। নানা ছেলেকে বন্দরে চাকরি দিয়েছিলেন। বিয়ের বছরখানিক পর আমার পৃথিবীতে আসার সময় যখন হয়ে এলো, বাবা তখন মাকে বলল, এই সময়টা তুমি বাবার বাড়িতে থাকো, সেখানে তোমার যত্ন ভালো হবে, সন্তান জন্মের পর তোমাকে নিয়ে আসব। মা বাবার বাড়িতে চলে এলো। এখানে আসার পর মায়ের জীবনে দুটো ভয়াবহ ঘটনা ঘটে গেল, যা মা দুঃস্বপ্নেও ভাবতে পারেনি। আমার জন্মের আগেই বাবা আরেকটা বিয়ে করে নিল, ফর্সা এক মেয়েকে বিয়ে করলো। এই খবর শোনার পর নানা হার্ট অ্যাটাক করে মারা গেল। সীমাহীন কষ্ট বুকে নিয়ে মা আমাকে জন্ম দিল। আমিও মায়ের মতো কালো হলাম। নানার বাড়িতে বাবাহীন বেড়ে উঠতে লাগলাম। এরই মধ্যে মা বাবার ডিভোর্স হয়ে গেল। পরপর দুটো আঘাত পেয়ে মা স্তব্ধ হয়ে গিয়েছিল। তারপর থেকে খুব কম কথা বলতো মা। বেড়ে ওঠার পর থেকে মার সাথে কখনো বাবার বিষয়ে আলোচনাই হয়নি, কেননা মাকে অস্বস্তিতে ফেলতে চাইনি। পড়াশোনা শেষ হওয়ার পর মামারা আমার জন্য পাত্র দেখতে লাগলো, কিন্তু কালো হওয়ার দরুন আমাকে কেউই পছন্দ করছিল না, ঠিক মায়ের ক্ষেত্রে যা হয়েছিল। পরে মামারা নানার মতো সিদ্ধান্ত নিল, অর্থাৎ আমাকে বিয়ে করার বিনিময়ে ছেলেকে সরকারি চাকরি দেবে। এই সিদ্ধান্ত যখন মায়ের কানে গেল, তখন কম কথা বলা মা প্রথমবারের মতো জোরালো কণ্ঠে মামাদেরকে বলল, চাকরিটা ছেলেকে নয়, আমার মেয়েকে দাও। মামারা বলল, তাহলে কি ওর বিয়ে হবে? ওর বিয়ের চেয়েও জরুরি হলো চাকরি, কারণ চাকরির লোভে যে ছেলে ওকে বিয়ে করবে সে তো আমার মেয়ের জন্য বিয়ে করবে না, করবে চাকরির জন্য। আর মেয়েকে না চেয়ে অন্য কিছুর লোভে যে ছেলে বিয়ে করে সে কখনো নির্ভরযোগ্য হতে পারে না। আর এমন ছেলের সাথে সংসার করার চেয়ে না করাই ভালো। এরপর বলল, ওর চাকরি থাকলে বিয়ে না হলেও মাথা উঁচু করে বেঁচে থাকতে পারবে। মায়ের শক্ত অবস্থানের কারণে এবং মায়ের জীবনে যা হয়েছে তা বিবেচনা করে মামারা সিদ্ধান্ত বদল করলো এবং চাকরিটা কোনো ছেলেকে না দিয়ে আমাকে দিল। আমার চাকরি হওয়ার সংবাদে মা আনন্দিত হয়েছিল। সেদিন আরেকটা বাড়িতে দুঃসংবাদ পৌঁছেছিল। মামাদের কাছ থেকে শুনলাম বাবা অফিসের এক দুর্ঘটনায় মারা গেছে। বন্দরে ক্রেনের চেন খুলে কন্টেইনার পড়ে গিয়ে বাবা মারা যায়। সংবাদটি শোনার পর মা কোনো প্রতিক্রিয়া দেখায়নি, কিন্তু নানি এবং মামারা খুব খুশি হয়েছিল। তাদের দীর্ঘদিনের চাপা রাগ সেদিন কিছুটা হলেও কমেছিল। আর আমার খুশি নয়, আফসোস হয়েছিল। মা শুনে আমাকে বলল, তোর আফসোস হওয়া স্বাভাবিক, কারণ বাবার আদর কখনো পাসনি। বললাম, সেজন্য আমার আফসোস নয়। মা কৌতূহলী হয়ে জানতে চাইল, তাহলে কেন আফসোস? বাবা নামক মানুষটিকে একবার দেখতে চেয়েছিলাম, কারণ আমি খুব দেখতে চেয়েছিলাম শয়তান দেখতে কেমন হয়। এর মাস 6 পর আমার বিয়ে হলো। ছেলেপক্ষ আমাকে পছন্দ করে তাদের বাড়ির বউ করে নিল। বিদায়ের সময় মাকে বললাম, তোমার জন্য আমি চাকরিও পেলাম, সম্মানের সাথে বউও হতে পারলাম, কিন্তু তুমি তো মা কিছুই পেলে না। কথা দিচ্ছি আজীবন তোমার সঙ্গে থাকবো। আমি তো প্রতিদিন তোমাকে ফোন করবই, তুমিও যে কোনো প্রয়োজনে আমাকে ফোন করবে, আমি নিমেষেই হাজির হব। মা উত্তরে বলল, কে বলল কিছু পাইনি? তোর মতো একটা সোনার টুকরো মেয়ে সন্তান আমি পেয়েছি। নমস্কার বন্ধুরা, আমি নবনীতা চলে এসেছি প্রতিদিনের মতো আমার ডেলি লাইফস্টাইল ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো সকাল সকাল দেখতে পেলে অনেকটা কাজ সেরেছি, কারণ যেহেতু বাড়িতে মিস্ত্রি কাজ চলছে, চারিদিকটা প্রচণ্ড অগোছালো এবং নোংরা হয়ে আছে। তো মাঝে মধ্যে যখন সময় পাচ্ছি একটু আধটু সারার চেষ্টা করছি, তবে পরিষ্কার করলেও আবার নোংরা হয়ে যাচ্ছে। তো এখনও যতদিন না পর্যন্ত কাজ কমপ্লিট হবে এই অবস্থাতেই আমাদের থাকতে হবে। তা সত্ত্বেও গাছগুলোর অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে, তো টবগুলো একটু এদিক ওদিক করে সরিয়ে নড়িয়ে পরিষ্কার করে রাখছিলাম। তো এই গাছগুলো আমি আর কিছু করতে পারবো না, যে কদিন আছে থাকুক, তো পরে দেখবো আবার। তো দেখো আজকে বৃহস্পতিবার, স্নান করে চলে এসেছি ঘরে। তো তার আগে ভাতটা বসিয়ে দিয়ে আসলাম, আর
বৃহস্পতিবার যেহেতু একটু পুজোটা বেশি টাইম ধরে করতে হয়, তো দেখো আজকে দেরিও হয়ে গেছে, প্রায় 8:30 বেজে গেছে। নাহলে 8টার মধ্যে কিন্তু আমি পুজো দিতে চলে আসি বেশিরভাগ দিনই। তো চলো পুজোটা ভালো করে দিয়ে নিই, লক্ষ্মীর ঘট টট পেতে পাঁচালিটা পরে নেব। তো আমি দিনের বেলায় পাঁচালিটা পরে থাকি। আর ওদিকে সোনাই ঘুমোচ্ছে, আজকে তো সোনাই স্কুল নেই, এখন গরমের ছুটি পড়ে গেছে, আর সকালেও পড়া টড়া বিশেষ নেই, সন্ধ্যার পর ওর যত পড়া টড়া নাচ সমস্ত কিছু। তো সেই কারণে ভাতটা বসিয়ে দিতে হবেই আমাকে 8টার মধ্যে, তো ভাতটা বসিয়ে দিয়েছি। তো পুজোটা দিয়ে গিয়ে দেখবো ভাতটা ফুটে গেছে। তো চলো পুজোটা দিয়ে নিয়েছি, এবার আমি চলে এসেছি রান্নাঘরে। তো এসে দেখি ভাতটাও হয়ে গেছে, আর সবজি কেটে বসিয়ে দিয়েছি একদিকে তরকারি। তো ভাতটা উবুর দিয়ে নিচ্ছি। আর এই 9টা 9:30টার মধ্যে আমার শ্বশুরমশাইয়ের জন্য রুটি তরকারি চলে যাবে দোকানে, আর হাজব্যান্ডও চলে আসবে। 9:30টার মধ্যে ওকে দিতে হবে ভাত। তো সেই কারণে সকালবেলাটা একটু হুটোপাটাই লেগে যায়। আর আজকে করব একটু ছোলার ডাল। তো ইচ্ছে ছিল একটু টক ডাল করব, তো যেহেতু মিস্ত্রিরা আসবে, ওরা খাবে, তো সেই কারণে ছোলার ডাল করছি, আর রুটি হবে। তো দেখো বেশ অনেকটা পরিমাণে ডাল নিয়ে নিয়েছি। তো ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপর প্রেসারে সিটি দিয়ে নিয়ে ফোড়ন দিয়ে ডালটা করে নেব। তো প্রচণ্ড গরম পড়েছে, প্রতিদিন রুটি কী দিয়ে দেবো না দেবো একটা সমস্যা। আর মিষ্টি দিয়ে দেবো, ডাল মিষ্টি দিয়ে দেবো, হয়ে যাবে রুটি ওদের খাওয়া। তো এই এক সমস্যা, প্রতিদিন কি দেবো না দেবো খেতে। তো যাই হোক, চেষ্টা করি প্রতিদিন নানান ধরনের খাবার দিতে। তো দেখো এদিকে আমার হাজব্যান্ড বাড়ি চলে এসেছে, আর তরকারিটাও হয়ে গিয়েছে, মাছটা নিয়ে এসেছে, মাছটা ধুয়ে নিয়েছি, মাছটাও রান্নাও হয়ে গেছে। তারপর সমস্ত সেরে সুরে রান্নাঘর পরিষ্কার করে আমি চলে এসেছি ঘরে। এবার একটু বিশ্রাম নেব, তারপর সোনাইকে স্নান করানো আছে, ভিডিও বানানো আছে। তো দেখো সোনাই এখানে ড্রয়িং করছে। তো বেশ কিছুদিন ধরে ওকে ড্রয়িংয়ে দিয়েছি, প্রায় বছর 2-3 হলো। তো অনেকটা দেখো এখন ইমপ্রুভ করেছে, ও নিজেই বেশ সুন্দরভাবে মুখটা তুলে রং করছে। কোনো রকম ড্রয়িং বই কিন্তু ওর নেই, স্যারের কাছে যায়, স্যারের কাছে গিয়ে যে ড্রয়িং বই থাকে সেগুলো দেখে আসে, তারপর ও বাড়িতে চেষ্টা করে। তো দেখো এটা পুরো সম্পূর্ণ নিজে করছে। তো খুব সুন্দর কালারটাও শিখেছে। তো এখন স্যার একটু চেঞ্জ করেছে, আগে স্যার আর ওর নেই, এখন নতুন একজন স্যারকে দিয়েছি। তো দেখো এত সুন্দর কালার কনফিডেন্স ওর মধ্যে এসেছে। তো যাই হোক, আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো জানিও।